কৃপানের সব কথা রেকর্ড করে গীতার হাতে প্রমাণ তুলে দিল পদ্ম। সম্পূর্ণ জানতে দেখতে থাকুক। গল্পের শুরুতেই দেখা যায় কৃপান তোর নেশা করে চলে এসেছিল ঘরে, আর তারপর দুধের মধ্যে আরও নেশার জিনিস মিশিয়ে পদ্ম খাইয়ে দেয় কৃপানকে, আর তারপরে কৃপানের মাথা ঘুরতে থাকে। এরপর পদ্ম বলে, কৃপান দাদাবাবু কি যেন বলছিলেন, আমি কি বলবো কোর্টে? তখনই বলে কৃপান, তুই এটাই বলবি যে তোর সাথে আমার বিয়ে হয়ে গেছে, তুই এখন আমার স্ত্রী, আর একজন স্বামী স্ত্রীর মধ্যে যা যা সম্পর্ক থাকে সবটাই রয়েছে তোর আর আমার মধ্যে। তুই আমার কোনো শাস্তি চাস না। কিরে, বুঝতে পারলি সবটা? পদ্ম তখন বলে, যদি জজ সাহেব জিজ্ঞেস করে আমাদের বিয়েটা কিভাবে হয়েছে তখন আমি কি বলবো? কৃপান তখন বলে, ওমা, এটা তো একটা সাধারণ প্রশ্ন, কি বলবি তুই আমি তোকে শিখিয়ে দিচ্ছি। শোন, তুই বলবি যে তুই প্রথমে ভাবতেই পারিসনি যে তোর বিয়ে হচ্ছে, তারপর প্ল্যান করে তোকে আমার বন্ধুরা তুলে নিয়ে আসে, তারপর এই শরবতে নেশার ওষুধ মিশিয়ে দিয়ে তোকে খাইয়ে দেওয়া হয়, তারপর কোণের মতো সাজিয়েও দেওয়া হয়, আর তারপরেই হয় বিয়ে, সিঁদুরদান। কিন্তু এখানেও একটা টুইস্ট আছে। সিঁদুরটা হচ্ছে জাস্ট একটা লাল রং, ওটা কোনো সিঁদুর না, আর এটা সমস্ত জায়গায় ছড়িয়ে দেবে বলে ঠিক করেছে পদ্ম। কল রেকর্ডার যেমন রেকর্ড করে নেয়, তেমনি গীতাও সবটা রেকর্ড করার জন্য অলরেডি একটা যন্ত্র পাঠিয়ে দিয়েছে পদ্মকে। সেই রেকর্ডারের মধ্যেই সমস্ত কথা অলরেডি রেকর্ড হয়ে গেছে। আর কথা বলতে বলতেই কৃপান ঘুমিয়ে পড়ে। তারপরেই পদ্ম বলে, আমার কাজ যা ছিল আমার কাজ হয়ে গেছে। এরপর পদ্ম আস্তে আস্তে লুকিয়ে লুকিয়ে নিচে যাচ্ছে, আর সেখানে গীতা স্কুটি নিয়ে অলরেডি দাঁড়িয়েছিল আর বলে, পদ্ম কাজ হয়েছে? নেশার ওষুধটা মিশিয়েছিলিস? আর তখনই পদ্ম বলে, হ্যাঁ উকিল দিদি, তুমি যেমন যেমন বলেছ আমি ঠিক তেমনই করেছি। এই যে এই রেকর্ডারটার মধ্যে কৃপান দাদাবাবুর সমস্ত কথা রেকর্ড হয়ে গেছে। গীতা বলে, বাহ, ভেরি গুড, তুই যা কাজ করেছিস কৃপানের শাস্তি আর কেউ আটকাতে পারবে না রে পদ্ম। এরপরে পদ্ম গীতার পা ধরে ক্ষমা চায় আর বলে, উকিল দিদি আমাকে ক্ষমা করে দাও, আমার মস্ত বড় ভুল হয়ে গেছে। তখনই উকিল দিদি বলে, শোন, ক্ষমা চাইবি না। ক্ষমা চাইছিস কেন? তুই যেটা করেছিলিস সেটা তো তুই মন থেকে করিসনি, তোকে দিয়ে করানো হয়েছিল। এই শোন, এখানে আর সময় নষ্ট করিস না, তুই এক্ষুনি চলে যা, কেউ দেখে নিলে সর্বনাশ হবে। আর তখনই পদ্ম সরে যায়। কিছু গুন্ডা বুঝতে পারে কেউ হয়তো এখানে এসেছিল, সিকিউরিটিরাও খুঁজতে শুরু করে। তখনই গীতার উপর কিছু গুন্ডা অ্যাটাক করায় গীতা সেই গুন্ডাগুলোকে বেধড়ক মারতে থাকে, আর তারপর সেখান থেকে স্কুটি নিয়ে বেরিয়ে চলে যায়। এর মধ্যেই কাব্য এসে দেখে ফুলশয্যার ঘরের দরজাটা খোলা। কৃপান ঘুমিয়ে রয়েছে। কৃপান যে নেশা করে এসেছে সেটা বুঝে গেছিল কাব্য, আর ভাবে পদ্ম কোথায় গেল। এরপর পদ্ম ঘরে এসে দেখে কাব্য রয়েছে। কাব্য তখন বলে, কি ব্যাপার, তুমি কোথায় গেছিলে? পদ্ম বলে, আমি বাথরুমে গেছিলাম। কাব্য বলে, বাথরুমে গেছিলে মানে? এখানেই তো একটা অ্যাটাচ বাথরুম রয়েছে, তুমি আবার বাথরুমে গেছিলে কেন নিচে? পদ্ম বলে, কি করব, কাজের মেয়ে তো, এত দামি বাথরুম ব্যবহার করার মতন ক্ষমতাই নেই, তাই নিচে গেছিলাম। আপনি এখন কি করছেন? কাব্য বলে, শোনো, তুমি কোনো চালাকি করছো না তো? পদ্ম তখন উত্তরে বলে, যার স্বামী ফুলশয্যার রাতে নেশার ঘোরে পড়ে থাকে সে আবার কি চালাকি করবে? কাব্যর মুখে উত্তর দিয়ে দেওয়ায় কাব্য মনে মনে ভাবে, এই মেয়েটার তো কাল পর্যন্ত সাউন্ড অনেক ধীরে ছিল, এখন যেন কেমন জোরে জোরে কথা বলছে। যাই হোক, আমাদের কাজটা হয়ে গেলেই হলো। এরপর কাব্য ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় বলে, দরজাটা ভালো করে আটকে নাও। তারপর দরজাটা আটকে দেয় পদ্ম, আর প্রচণ্ড রাগারাগি করতে থাকে আর বলে, এটা তো কোনো সিঁদুর না, এটা হচ্ছে লাল রং, ইচ্ছে করছে এখনই মুছে ফেলি, বলে হাত দিয়ে ঘষে ঘষে তুলে ফেলে। অন্যদিকে ঘরে এসে দেখে গীতা চারিদিকটা ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো, আর এটা দেখার পর বলে, এ কি, ঘরটা এরকমভাবে কে সাজালো? স্বস্তিক তখন বলে, আমি সাজিয়েছি, আমি তোমাকে খুব ভালোবাসি গীতা, আই রিয়েলি লাভ ইউ। গীতা বলে, দেখুন স্বস্তিকবাবু, নিজের এখতিয়ারের মধ্যে থাকুন, এমন কিছু করবেন না যেটা ভালো না। তখনই স্বস্তিক বলে, আমি নিজের এখতিয়ারের মধ্যেই আছি গীতা, যতক্ষণ না তোমাকে সিঁদুর পরাচ্ছি, যতক্ষণ না তুমি আমাকে মেনে নিচ্ছ তোমার স্বামী হিসেবে, ততক্ষণ আমি তোমাকে স্পর্শও করতে চাই না, বিশ্বাস করো। গীতা তখন বলে, তাহলে এইসব কেন করেছেন? আর স্বস্তিক বলে, ওই যে নিয়ম রক্ষার্থে, শুধুমাত্র নিয়ম রক্ষার্থে, আর কিচ্ছু না। গীতা তখন বলে, পারেনও বটে আপনি। এরপর স্বস্তিক বলে, আচ্ছা
আমি তো তোমাকে এত পাগলের মতো ভালোবাসি, সারাক্ষণ ইচ্ছে করে তোমার সাথে থাকতে, তোমাকে নিয়ে কথা বলতে। তুমি কি আমাকে ভালোবাসো? বলো গীতা, চুপ করে থাকবে না। তুমি কি আমাকে ভালোবাসো? তখনই গীতার ফোনটা বাজতে থাকে। ফোন করেছে রাতের বেলায় সাত্বিক। ফোন ধরে গীতা বলে, আপনি জানেন না? হ্যাঁ, এত রাতে মেয়েকে ফোন করতে নেই, কোনো মেয়েকে ফোন করেছেন কেন এত রাতে? তারপরে যখন আপনি জানেন যে আমি হলাম আপনার ভাইয়ের স্ত্রী, তখন সাত্বিক বলে, কে ভাই? কিসের স্ত্রী? আমি জানি যে আমার ভাই তোমার স্মৃতিতে সিঁদুর পরায়নি, ওটা জাস্ট একটা মিথ্যে বিয়ে ছিল, তাছাড়া আর কিচ্ছু না। গীতা বলে, ভুল জানেন, আপনি পুরোটাই ভুল জানেন। আমাদের বিয়ে হয়ে গেছে আর আমি এখন ফুলশয্যার ঘরেই আছি। তখনই স্বস্তিক বলে, কে ফোন করেছে দেখি। স্বস্তিক ফোনটা নিয়ে হ্যালো যখনই বলে, সাত্বিক ভাবে গীতা কি বললো এসব, তাহলে কি এগুলো সত্যি? এরপর ফোনটা কেটে দেয় সাত্বিক। স্বস্তিককে তখন গীতা জিজ্ঞেস করে, কি বলল? স্বস্তিক বলে, কি আর বলবে, যখনই শুনেছে আমি আপনার ঘরে রয়েছি আর তখনই দাদাভাই কষ্ট পেয়েছে। এরপর সাত্বিক উঠে পড়ে। তখনই গিনি বলে, কষ্ট হচ্ছে তাই না? ভালোবাসার মানুষ যদি এইভাবে ইগনোর করতে থাকে তাহলে খুবই কষ্ট হয়। আমারও হচ্ছে, বিশ্বাস করো সাত্বিক, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে পাগলের মতন ভালোবাসি। একবার আমাকে ভালোবেসে দেখো, ঠকবে না, কারণ আমি সত্যি তোমাকে ভালোবাসি। সাত্বিক বলে, ঠকবো না মানে? তুমি তো অলরেডি আমাকে ঠকিয়েছো, আবার এসেছো বড় বড় কথা বলতে। শোনো, আমি তোমাকে ভালোবাসি না, আর তোমাকে কখনো ভালোবাসতে পারবেও না। আমি একজনকেই ভালোবাসি আর তার নাম শুধুমাত্র গীতা। এদিকে স্বস্তিক বলে, জানেন তো, আমি যবে থেকে আপনাকে দেখেছি তবে থেকে আপনার প্রেমে রীতিমতো পাগল, শুধু আপনি বুঝতে চান না আমার ভালোবাসাটাকে। আর তখনই গীতা বলে, কে বলেছে? কে বলেছে আমি এসব বুঝতে পারি না? দেখুন, এ সমস্ত কথা ভালো লাগছে না। আর অন্যদিকে সাত্বিকও গিনিকে অ্যাকসেপ্ট করতে পারে না আর বলে, আমি তোমাকে কখনো ভালোবাসিনি আর ভালোবাসবও না, এই কথাটা কান খুলে শুনে রাখো। বলেই দরজা খুলে বেরিয়ে চলে যায়। গিনি তখন আবারও খুব কান্নাকাটি শুরু করে দেয় আর বলে, এই মেয়েটার জন্য, শুধুমাত্র এই মেয়েটার জন্য আমিও ভালোবাসা থেকে বঞ্চিত, পারছি না। সাত্বিকের এই অবহেলাটাকে আর মেনে নিতে পারছি না কোনোভাবেই। অন্যদিকে স্বস্তিকের বাড়ি থেকে অনেক জিনিসপত্র আসে, ফুলের গয়না। আর এইসব দেখার পর গীতা তখন বলে, এ কি, এগুলো কি? হ্যাঁ, এগুলো কি? তখনই স্বস্তিক বলে, এগুলো মা পাঠিয়েছে, আর এগুলো যদি আমি আপনাকে পরিয়ে দিই তাহলে আপনাকে দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগবে, আর এই ফুলের গন্ধগুলোও যেন অনেক বেশি পরিমাণে ছড়িয়ে পড়বে। আমি এগুলো আপনাকে পরিয়ে দিই। এই বলেই ফুলের গয়নাগুলো গীতাকে খুব সুন্দরভাবে পরিয়ে দিতে থাকে। কিন্তু গীতা বুঝতে পারে না কি করবে, কারণ স্বস্তিককে কি সে ভালোবাসে নাকি ভালোবাসে না। গীতা এই প্রশ্নটার উত্তর কোনোভাবেই দিতে পারে না। কিন্তু গীতা এটা ভাবে যে অগ্নিজিৎ মুখার্জির মুখোশ খুলে দিতে হবে। কৃপানের সমস্ত কথা রেকর্ড হয়ে গেছে, এবারে জজ সাহেবের সামনে সমস্ত পর্দা ফাঁস হয়ে যাবে।